Welcome everyone to Game Stuff Videos. আজকে তোমাদের জন্য এসএসসি 2026 পরীক্ষার্থীদের যেরকমটা আমি বলেছিলাম যে গ্রামার ক্লাস দেব, তো আমি শুনেছি যে সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড সবার কাছেই একটু কমপ্লেক্স মনে হয়। তো সেটাই আজকে তোমাদের জন্য খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, মন চাইলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো শুরু করা যাক। সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড পড়ার জন্য প্রথমে আমরা কিছু বেসিক নিয়ে কথা বলবো, কারণ তোমরা পুরোনো একটা কথা শুনে থাকবে যে তোমাদের বেসিক যত ভালো হবে, তোমাদের ভিত যত ভালো হবে, তোমাদের পরবর্তীতে গিয়ে ততই সুবিধা পাবে, ইমারত ততই শক্তিশালী হবে। তো চলো আজকে বেসিক নিয়ে আলোচনা করব। সিম্পল যে বেসিকগুলো তোমরা না জানলেই নয়, বা যেগুলো সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য তোমাকে জানতেই হবে। প্রথমে রয়েছে ভার্ব। এখানে দুই রকমের ভার্ব পাবে তোমরা, ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্ব। এগুলোকে সংক্ষিপ্তভাবে যদি আমরা আলোচনা করি যে ফিনিট ভার্বটা কি আর নন ফিনিট ভার্বটা কি, এখানে আমরা বলা যায় যে ফিনিট ভার্ব বলতে বোঝায় সমাপিকা ক্রিয়া, বাংলায় সমাপিকা ক্রিয়া, আর নন ফিনিট ভার্ব বলতে বোঝায় অসমাপিকা ক্রিয়া। যদি সাংঘিক আকারে বলা যায় ফিনিট ভার্ব বলতে যে ভার্ব দ্বারা বক্তা নিজের উক্তিকে সম্পূর্ণভাবে প্রকাশ করে, বক্তা নিজের কথাকে সম্পূর্ণভাবে প্রকাশ করে যে ভার্ব দ্বারা এটা প্রমাণিত হয় সেটাকে আমরা বলতে পারি ফিনিট ভার্ব। এবং নন ফিনিট ভার্ব বলতে যে ভার্ব দ্বারা বক্তার কথা সম্পূর্ণ শেষ হয় না, বা শ্রোতার এরকম মনে হয় যে আরেকটু শোনার আগ্রহ জন্মাচ্ছে বা আরেকটু শুনতে ইচ্ছে করছে, সেই রকম হলে সেই ভার্বটাকে আমরা বলতে পারি নন ফিনিট ভার্ব। যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি বোঝায় না সেটা হলো নন ফিনিট ভার্ব, এবং যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি বোঝায় তাকে আমরা বলতে পারি ফিনিট ভার্ব। এরপরে রয়েছে ক্লজ বা বাক্যাংশ। এখানে আমরা জানি ক্লজ 3 প্রকার, কিন্তু এখানে আমরা 2 প্রকার নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে প্রিন্সিপাল ক্লজ এবং পরবর্তীতে রয়েছে সাবঅর্ডিনেটিং ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বলতে বোঝায় প্রধান বাক্য, স্বাধীন বাক্য। যেটা বলো স্বাধীন বাক্য বলতে বুঝতে পারতেছ যে স্বাধীন, নিজের অর্থ নিজে প্রকাশ করতে স্বাধীন, অন্য কারোর উপর নির্ভরশীল নয়, এটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্যাংশ। সাবঅর্ডিনেটিং ক্লজ বলতে এক কথায় পরাধীন বাক্যাংশ, অর্থাৎ বাক্যের এমন একটা অংশ যে তার নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম নয়, তাকে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট হতে হবে বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হতে হবে তার নিজের অর্থ প্রকাশ করার জন্য। ওকে, এরপরে রয়েছে পার্টিসিপল। এখানে পার্টিসিপল পাবে তোমরা 3 রকমের। প্রথমে রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে এত ডিটেলে না জেনে সিম্পলি প্রথমে জেনে রাখো, তোমাদের যদি মনে হয় যে এর বেশি আরও জানতে হবে বা তোমাদের আরও ডিটেলে এই বেসিকগুলো জানা দরকার, আমাকে বেশি বেশি করে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে পরবর্তীতে গিয়ে সেই বেসিকগুলোর উপর ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আজকে এইটুকুই জেনে রাখো, যেটুকু নিয়ে আমরা এগুলো স্টার্ট করব। প্রেজেন্ট পার্টিসিপল বলতে প্রথমে ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এর পরবর্তীতে রয়েছে পাস্ট পার্টিসিপল। আমরা চিনি পাস্ট পার্টিসিপল বলতে কি বোঝায়, ভার্বের 3 নম্বর ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। এরপরে রয়েছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল বলতে হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ এই পাস্ট পার্টিসিপল যেখানে দেখবে সেটা বুঝবে যে পাস্ট, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল। ওকে, এরপরে রয়েছে সিম্পল সেন্টেন্স। এখানে তোমাদের 3 ধরনের বাক্যের পরিবর্তন নিয়ে যেহেতু আমরা কথা বলছি, তাই 3 ধরনের বাক্যের উদাহরণ এবং সংজ্ঞা আমাদের জেনে নেওয়া ভালো। তো সিম্পল সেন্টেন্স বলতে বাংলা হলো সরল বাক্য, যে বাক্যে তোমরা একটি মাত্র ফিনিট ভার্ব এবং সাবজেক্ট পেয়ে যাবে। একটি মাত্র ফিনিট ভার্ব অর্থাৎ একটা সমাপিকা ক্রিয়া যেটা দ্বারা বাক্য সম্পূর্ণ বোঝাবে এবং নিজের অর্থ নিজে প্রকাশ করবে, অর্থাৎ একটা ফিনিট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকবেই। এখানে দেখো গোয়িং টু স্কুল আই মেট হিম, গোয়িং টু স্কুল আই মেট হিম, এটা কি সিম্পল সেন্টেন্স। এখানে দেখো একটা সাবজেক্ট তুমি পেয়ে যাচ্ছ এবং এই মেটটা হলো এখানে ফিনিট ভার্ব।
যেটা দ্বারা বাক্য সম্পূর্ণ বোঝাচ্ছে। তাই এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপরে রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, অর্থ জটিল বাক্য। যেহেতু এখানে জটিল শব্দটা রয়েছে তার মানে বুঝতেই পারছো এখানে বিষয়টা জটিল। কমপ্লেক্স সেন্টেন্স তুমি যখন চেঞ্জ করতে যাবে তোমাকে বিষয়টা একটু সিম্পলি যদি বলি যে ঘুরায় ফিরে আসতে হবে, আনসার পর্যন্ত তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে আসতে হবে, এটাই জটিল বাক্য। যে বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে, অর্থাৎ তুমি প্রিন্সিপাল ক্লজ পাবে একটা, স্বাধীন বাক্য একটা থাকবেই, এবং এক বা একাধিক পরাধীন বাক্য থাকতে পারে। উদাহরণস্বরূপ, আই উইল ওয়েট হেয়ার আনটিল ইউ কাম ব্যাক। যতক্ষণ না তুমি ফিরে আসবে আমি এখানে অপেক্ষা করব। আই উইল ওয়েট হেয়ার এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আনটিল ইউ কাম ব্যাক এটা হলো সাবঅর্ডিনেটিং ক্লজ। ওকে, এখানে কিছু কানেক্টর তোমরা পাবে, যেমন এখানে আমি ইউজ করেছি যেমন আনটিল। এখানে দেখো কি কি কানেক্টর পেয়ে যাবে, বিফোর, আফটার, টিল, আনটিল, হোয়েন, হোয়ার, হুইচ, হোম, হোয়াই, হোয়াট, দ্যাট, সিন্স, অ্যাজ, বিকজ, ইফ, অ্যাজ ইফ, আনলেস, দো, অলদো, অ্যাজ দো, অ্যাজ সুন অ্যাজ, সো দ্যাট, অন কন্ডিশন দ্যাট, প্রোভাইডেড দ্যাট। এগুলো আমি তোমাদের যখন সেন্টেন্সে ইউজ করবো তখন এগুলোর বাংলা বলে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখন সিম্পলি এগুলো তোমরা খাতায় উঠায় নিতে পারো, ভিডিওগুলো পজ করে তোমরা এগুলো নোট করে নিতে পারো। কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। যৌগিক বাক্য মানে বুঝতেই পারতেছ যে যেখানে যোগ হবে, অর্থাৎ দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এই ক্লজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এক্সাম্পল স্বরূপ, অ্যান্ড, বাট, অর, অ্যান্ড সো ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হতে পারে। হি ইজ এ গুড বয় অ্যান্ড এভরিবডি লাইকস হিম। এখানে দেখো হি ইজ এ গুড বয় এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এভরিবডি লাইকস হিম এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। এই জন্য বলা হয়েছে যে বাক্যে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এগুলো কি দ্বারা যুক্ত থাকবে, কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে দেখো মাঝে অ্যান্ড রয়েছে, যা এই দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে, এই জন্য এটা কি যৌগিক বাক্য। পরবর্তীতে আমরা সিম্পল টু কমপ্লেক্স কনভার্ট করা স্টার্ট করব এখন। তো রুল নাম্বার 1 দেখো, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স থাকলে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করবে দেখো। প্রথমেই কানেক্টর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস বাকি অংশ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। যদি এরকম থাকে, এরকম স্ট্রাকচারটা হবে। প্রথমে একটা কথা বলে রাখি তোমাদের, যে এখানে যে স্ট্রাকচারটা দেওয়া থাকে বা গঠনটা দেওয়া থাকে, এটা হলো যে সেন্টেন্সটা তুমি কনভার্ট করতেছো, অর্থাৎ এই গঠনটা সিম্পল সেন্টেন্সের নয়, আমরা কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতেছি। তাই এই যে স্ট্রাকচার বা গঠনটা এটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের। এই গঠন অনুযায়ী তুমি যদি বসাও তাহলে তুমি সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারো। দেখো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য রয়েছে, প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুযায়ী অন্য ক্লজগুলোর টেন্স পরিবর্তন হবে, অর্থাৎ স্বাধীন বাক্যে যে টেন্সটা থাকবে ওই টেন্স অনুযায়ী তোমার বাকি ক্লজগুলোর টেন্স পরিবর্তন হবে। এক্সাম্পল দেখে নিই। সিম্পলে রয়েছে ক্লোজিং দ্য ডোর, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। কিভাবে কমপ্লেক্স করবে দেখো, হোয়েন আই ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। এবার চলো গঠনটা দেখে নেওয়া যাক। প্রথমে আসবে কানেক্টর, এই যে ক্লোজিং দ্য ডোর, এখানে ক্লোজিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকলে সেই সিম্পলটাকে কিভাবে কমপ্লেক্স করবে সেটাই বলা হয়েছে। দেখো শুরুতে আসবে কানেক্টর। এখানে কানেক্টর তুমি কিভাবে বসাবে, তোমার ওইটা তোমাকে বুঝতে হবে। এখানে সময় বোঝাচ্ছে, বস্তুবাচক বোঝাচ্ছে নাকি ব্যক্তিবাচক বোঝাচ্ছে, ওই অনুযায়ী তোমাকে এখানে একটা কানেক্টর ইউজ করতে হবে। এটা প্র্যাকটিস করতে করতে তুমি পেরে যাবে। দেখো, হোয়েন আই ক্লোজ দ্য ডোর, এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটাকে তোমাকে এই কানেক্টরের পরে নিয়ে আসতে হবে। তারপরে আসবে ভার্ব, আই ক্লোজ দ্য ডোর। যেরকমটা বলেছিলাম যে এখানে প্রিন্সিপাল ক্লজের এখানে তোমার আই ওয়েন্ট, ওয়েন্ট হলো এখানে ভার্বের পাস্ট ফর্ম। তো এখানে যেহেতু ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ হয়েছে তাই পূর্বেও এই ভার্বটাকে কি করেছি আমরা, ভার্বের পাস্ট ফর্ম করেছি। তো হোয়েন আই ক্লোজড দ্য ডোর এখানে অবজেক্ট হয়েছে, যেরকমটা এখানে ছিল বসাই দিচ্ছি, তারপর কমা, তারপর তোমার প্রিন্সিপাল ক্লজটা যেরকম ছিল হুবাহু সেরকমই বসবে। কমার পরে দেখো বাকি অংশ প্রিন্সিপাল ক্লজ। ওকে,
এরপরে রুল নাম্বার 2, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স হলে কিভাবে কমপ্লেক্স করবে দেখো। প্রথমে সাবজেক্ট, তারপর রিলেটিভ প্রোনাউন আসবে হো, হুইচ, দ্যাট, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং পার্টিসিপল থেকে বাকি অংশ। সিম্পল সেন্টেন্সে রয়েছে দেখো, দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। দ্য বয় হলো এখানে সাবজেক্ট, এরপরে যেটা রয়েছে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। তো এরকম থাকলে কিভাবে কমপ্লেক্স করবে দেখো, দ্য বয় এখানে এই প্রেজেন্ট পার্টিসিপল এটার সরে যাবে, সাবজেক্টের পরে একটা কানেক্টর আসবে বা রিলেটিভ প্রোনাউন আসবে। এখানে রিলেটিভ প্রোনাউন, এখানে দ্য বয় সাবজেক্টিভ বলে এখানে একটা সাবজেক্টিভ প্রোনাউন আসবে। তো রিলেটিভ প্রোনাউন আসলো হো, দেন কি আসবে দেখো, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তো টেন্স অনুযায়ী আমরা ইজ বসাইছি, দেন প্লেইং যা ছিল পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ওটাই বসাই দিছি, দেন ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড, বাকি অংশ যা আছে তাই, পার্টিসিপলের পর থেকে বাকি অংশ। রুল নাম্বার 3, সিম্পল সেন্টেন্সের শেষে অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল হলে দেখো কিভাবে কমপ্লেক্স করবে। উক্ত অবজেক্টের পর হো, হুইচ, দ্যাট রিলেটিভ প্রোনাউন বসাবে, তারপর টেন্স অনুযায়ী বিভাগ, দেন আদার্স যা থাকবে তাই। অথবা অবজেক্ট যদি নাউনের পরিবর্তে প্রোনাউন হয় তবে কি করবে দেখো, দ্যাট প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস টেন্স অনুযায়ী বিভাগ বসাবে, দেন আদার্স যা আছে তাই। প্রথম নিয়ম অনুযায়ী একটা উদাহরণ দেখো, আই স এ বার্ড ফ্লাইং। এখানে দেখো অবজেক্টের পর কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে, এরকম থাকলে কিভাবে কমপ্লেক্স করবে দেখো, আই স এ বার্ড, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট তুমি ঠিক রাখলে, তারপর গিয়ে তুমি একটা রিলেটিভ প্রোনাউন বসালে। এখানে বস্তুবাচক বিধায় আমি একটা বস্তুবাচক রিলেটিভ প্রোনাউন নিয়েছি হুইচ, তারপর টেন্স অনুযায়ী আমি একটা অক্সিলারি ভার্ব নিয়েছি, দেন ওই পার্টিসিপলটা বসাই দিয়েছি। আচ্ছা দেখো, 2 নাম্বার নিয়ম অনুযায়ী যদি হয়, আই স হার ডান্সিং, অর্থাৎ অবজেক্ট যদি নাউনের পরিবর্তে প্রোনাউন হয়, এখানে দেখো প্রথমে ছিল এ বার্ড, এটা কিন্তু নাউন, কিন্তু এখানে হারটা কিন্তু প্রোনাউন। আই স হার, এটা কিন্তু প্রোনাউন, দুইটাই অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে, কিন্তু এখানে অবজেক্টে ইউজ হয়েছে নাউন, কিন্তু এখানে অবজেক্টে দেখো প্রোনাউন ইউজ হয়েছে। তাই এই প্রোনাউন থাকলে কিভাবে কমপ্লেক্স করবে দেখো, আই স দ্যাট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পরে একটা রিলেটিভ প্রোনাউন দ্যাট আসবে, দেন একটা ওই অবজেক্টের প্রোনাউন অনুযায়ী একটা তুমি সাবজেক্ট বসাবে, অর্থাৎ প্রোনাউনই বসবে কিন্তু সেটার সাবজেক্টিভ ফর্ম বসবে। এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে রিলেটিভ প্রোনাউনের পরে। তাহলে আই স দ্যাট শি ওয়াজ ডান্সিং, অর্থাৎ টেন্স অনুযায়ী একটা অক্সিলারি বসাবে, দেন যে পার্টিসিপলটা ছিল সেটা বসাই দিবে। রুল নাম্বার 4, সিম্পল সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল থাকলে কিভাবে কমপ্লেক্স করবে দেখো, সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন অর্থাৎ হো, হুইচ, দ্যাট প্লাস টেন্স অনুযায়ী বিভাগ, দেন প্রদত্ত পার্টিসিপল প্লাস আদার্স অর্থাৎ বাকি অংশ। উদাহরণ দেখো, দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ রানিং ওয়েল। দেখো এখানে দ্য কার হলো সাবজেক্ট, তারপর ইম্পোর্টেডটা হলো পাস্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল যদি থাকে তাহলে কিভাবে তোমরা কমপ্লেক্স করবে দেখো, দ্য কার, এরপর ওই যে পার্টিসিপল ছিল সেটা সরে গিয়ে সাবজেক্টের পরে আসবে রিলেটিভ প্রোনাউন হুইচ, যেহেতু বস্তুবাচক তাই এখানে একটা বস্তুবাচক রিলেটিভ প্রোনাউন বসেছে, দেন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব which was imported from Japan is running well। এখানে একটা কথা দেখো, তোমার শুধু রিলেটিভ প্রোনাউনটা বসাইতে হচ্ছে এন্ড দেন টেন্স অনুযায়ী ডি ভার্ব, তারপর প্রদত্ত পার্টিসিপল এন্ড আদার্স অর্থাৎ বাকি অংশ যা আছে তাই। সিম্পল কিছু কনভার্সন করতে হয় বা চেঞ্জ করতে হয়, এগুলো যদি মাথায় রাখতে পারো বা ভালো করে বুঝতে পারো যে কোথায় কেন আর কখন পরিবর্তন হচ্ছে, তাহলে আমি মনে করি এটা কঠিন মনে হওয়ার মতো কোনো বিষয় না, একদম সহজ। রুল নাম্বার 5, যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে কিভাবে কমপ্লেক্স করবে, আর্টিকেল প্লাস নাউন প্লাস হো, হুইচ, দ্যাট প্লাস টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব প্লাস উক্ত অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরের বাকি অংশ। এক্সাম্পল দেখলে ইজি মনে হবে, দেখো, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ, অর্থাৎ অ্যান ইন্ডাস্ট্রিয়াস এখানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ,
অ্যান্ড দেন বয়টা হলো এখানে নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে এটাকে কিভাবে কমপ্লেক্স করবে দেখো, এ বয়, অর্থাৎ শুরুতে আমরা ওই আর্টিকেল অ্যান্ড এই নাউনটাকে শুরুতে নিয়ে আসলাম, তারপর আমরা একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম এই সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টিভ রিলেটিভ প্রোনাউন। এ বয় হু টেন্স অনুযায়ী বি ভার্ব বসালে তুমি বা হেল্পিং ভার্ব হু ইজ, তারপর সেই উক্ত অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াস, অ্যান্ড দেন বাকি অংশ যা আছে তাই ক্যান শাইন ইন লাইফ। রুল নাম্বার 6, সেন্টেন্সের মাঝে অ্যাডজেক্টিভ থাকলে কিভাবে তুমি কমপ্লেক্স করবে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব, তারপর নাউন, অ্যান্ড দেন রিলেটিভ প্রোনাউন আসবে হো, হুইচ, দ্যাট প্লাস টেন্স অথবা এবং নাম্বার অনুযায়ী বি ভার্ব বসবে, দেন ওই উক্ত অ্যাডজেক্টিভটা বসাই দিবা। বিশেষ দ্রষ্টব্য হলো যদি অ্যাডজেক্টিভ সাবজেক্টকে নির্দেশ করে তবে ইট প্লাস বি ভার্ব প্লাস উক্ত সাবজেক্ট প্লাস হো, হুইচ, দ্যাট প্লাস সাবজেক্টের পর থেকে বাকি অংশ। ওকে, প্রথমটা অনুযায়ী যদি দেখি, দেখো আই স এ লেড ম্যান, আই স এ লেড ম্যান, এখানে দেখো মাঝে কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে, লেমটা এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এরকম থাকলে কিভাবে কমপ্লেক্স করবে। আই স এ ম্যান, যেরকমটা বলেছিলাম যে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সেই নাউন, অর্থাৎ শেষের যে নাউনটা থাকবে সেটা তুমি নিয়ে আসবে। আই হলো সাবজেক্ট, এখানে ভার্ব স, দেন এ ম্যান হলো এখানে নাউন, তারপরে তুমি রিলেটিভ প্রোনাউন বসাবে। আই স এ ম্যান, দেন একটা রিলেটিভ প্রোনাউন বসবে এই অবজেক্ট অনুযায়ী। তারপর হু ওয়াজ লেম, টেন্স অনুযায়ী তুমি অক্সিলারি বসালে, দেন লাস্টে গিয়ে ওই অ্যাডজেক্টিভটা বসাই দেবে। আচ্ছা, 2 নাম্বার অনুযায়ী দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে কিন্তু এই গুডটা, হি ইজ এ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট অর্থাৎ ভালো ছাত্র, কাকে বলা হয়েছে, সাবজেক্টকে বলা হয়েছে। দেখো যদি অ্যাডজেক্টিভ সাবজেক্টকে নির্দেশ করে তাহলে কিভাবে কমপ্লেক্স করবে। ইট ইজ হি, ইট প্লাস বি ভার্ব, দেখো মিলতেছে কিনা, ইট প্লাস বি ভার্ব তুমি বসাইলা, এটা কিন্তু অবশ্যই টেন্স অনুযায়ী তোমাকে বসাইতে হবে। তাহলে ইট প্লাস ইজ, হি, এখানে সেই সাবজেক্টটা আসবে, উক্ত সাবজেক্ট, ইট ইজ হি, তারপর তুমি রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবা হো, হুইচ, দ্যাট, যেটা তুমি খাটে সুইটেবল হয়। ইট ইজ হি হো ইজ এ গুড স্টুডেন্ট, অর্থাৎ ইট ইজ হি হো ইজ এ গুড স্টুডেন্ট, তোমার রিলেটিভ প্রোনাউনের পর থেকে বাকি অংশ যা ছিল তাই, অর্থাৎ সাবজেক্টের পর থেকে যা ছিল তাই, শুধু তোমাকে চেঞ্জ করতে হবে এখানে রিলেটিভ প্রোনাউন পর্যন্ত। ঠিক আছে, সাবজেক্টের পরিবর্তে তোমাকে এখানে ইট নিয়ে আসতে হবে, বি ভার্ব নিয়ে আসতে হবে, ওই উক্ত সাবজেক্টে বসাই দাও, দেন একটা রিলেটিভ প্রোনাউন বসাও, তারপর যা ছিল তাই। রুল নাম্বার 7, বিং যুক্ত থাকলে কিভাবে কমপ্লেক্স করবে দেখো। প্রথমেই অ্যাজ অথবা সিন্স অথবা হোয়েন বসবে, তারপর সাবজেক্ট অথবা ভার্ব, দেন প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ও টেন্স অনুযায়ী হবে, অর্থাৎ এই সাবজেক্ট এবং ভার্বটা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ও টেন্স অনুযায়ী হবে, তারপর বাকি অংশ যা থাকবে তাই, এবং মাঝখানে যে কমা থাকবে সেটা থাকবেই। বিং পুর রুবেল কুড নট বাই এ কার, অর্থাৎ দরিদ্র হওয়া সত্ত্বেও বা দরিদ্র হওয়ার কারণে রুবেল কি করতে পারলো না, একটা গাড়ি কিনতে পারলো না। এখানে কমপ্লেক্স করছে কিভাবে দেখো, প্রথমে বিং এর পরিবর্তে অ্যাজ, সিন্স অথবা হোয়েন নিয়ে আসতে হবে। তাহলে এখানে হোয়েনটা মোস্টলি বসে তোমার যখন সময় নির্দেশ করে, তখন সময়ের উল্লেখ থাকে, তখন আমরা নিয়ে আসতে পারি। তো শুরুতে আমরা নর্মালি অ্যাজ ইউজ করব, তো অ্যাজ রুবেল ওয়াস পুর, এখানে ওয়াসটা কেন হলো দেখো, এখানে পরে স্বাধীন বাক্য যেটা আছে এখানে তোমার হেল্পিং ভার্বটা বা মোডাল অক্সিলিয়ারিটা এখানে পাস্ট ফর্মে রয়েছে, তাই এখানে হেল্পিং ভার্বটা বা বি ভার্বটা তোমাকে পাস্ট ফর্মেই নিতে হবে। অ্যাজ রুবেল ওয়াস পুর, কমা থাকবে, পরবর্তীতে তুমি ওই সাবজেক্টের পরিবর্তে একটা প্রোনাউন ইউজ করো এ, দেন যা আছে তাই, কুড নট বাই এ কার। রুল নাম্বার 8 দেখো, যদি সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ থাকে তাহলে কমপ্লেক্স কিভাবে করবে। দো, অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কমা প্লাস বাকি যা আছে তাই। তাহলে শুরুতেই তুমি সিম্পল সেন্টেন্সটা দেখে নাও, ইন স্পাইট অফ হিজ বিং হেলদি হি ইজ লেজি,
ইনস্পাইট অফ এগুলোর মানে হলো যদিও বা তা সত্ত্বেও এরকম বোঝায়। ইনস্পাইট অফ হিজ বিং হেলদি, সে স্বাস্থ্যবান বা সুস্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও সে কি অলস। তাহলে কিভাবে কমপ্লেক্স করবে দেখো, ইনস্পাইট অফ এর পরিবর্তে দো অথবা অলদো, দেন ওই সাবজেক্ট প্রিন্সিপাল ক্লোজে যে সাবজেক্টটা আছে তুমি সেটা নিয়ে আসো। দো হি, এখানে অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ক্লজের অক্সিলারি বা টেন্স অনুযায়ী হবে। দো হি ইজ হেলদি অ্যাডজেক্টিভটা বসাইলে দেন কমা, তারপর বাকি যা আছে তাই, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা বসাই দিলে। এরপর দেখো রুল নাম্বার 9, যদি বিকজ অফ থাকে সিম্পল সেন্টেন্সে তাহলে কিভাবে কমপ্লেক্স করবে নিয়মটা দেখে নাও। শুরুতেই অ্যাজ অথবা সিন্স, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব উক্ত প্রোনাউনকে অ্যাডজেক্টিভ করবে এবং কমা এবং তারপর বাকি অংশ যা আছে তাই। উদাহরণটা দেখো, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য মিটিং। শুরুতেই বিকজ অফ, দেন বিকজ অফ এর পরে পসেসিভ ফর্ম হয়, অর্থাৎ তারপরে একটা অ্যাডজেক্টিভ হয়েছে আই কুড নট জয়েন দ্য মিটিং, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে কিভাবে কমপ্লেক্স করবে দেখো, বিকজ অফ এর পরিবর্তে অ্যাজ আসবে এবং বিকজ অফ এর মানে হয় কারণ, কারণবশত। মানেটা জেনে রাখো, বিকজ অফ মানে কারণবশত, তার অসুস্থতার কারণবশত বা আমার অসুস্থতার কারণবশত আমি মিটিংয়ে জয়েন করতে পারিনি বা যুক্ত হতে পারিনি। অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু, অ্যাজ মানে এখানে যেহেতু বোঝাইছে, তো অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট জয়েন দ্য মিটিং, আমি কি করতে পারিনি, মিটিংয়ে যুক্ত হতে পারিনি। তাহলে শুরুতে বিকজ অফের পরিবর্তে অ্যাজ আসছে, পরে তোমার প্রিন্সিপাল ক্লজ থেকে ওই সাবজেক্টটা নিয়ে আসলাম এবং এখানে টেন্স অনুযায়ী আমি একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম। দেন এই যে তোমার ইলনেস, এটা এখানে নাউন হিসেবে আছে, এটাকে তোমাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। এই নাউনটার এখানে কি করতে হবে, উক্ত নাউনকে দেখো অ্যাডজেক্টিভ করব, তারপরে কমা এবং তারপরে কি বাকি অংশ যা আছে তাই। খুব কঠিন কিছু আমার তো মনে হয় না, পারার মতো। রুল নাম্বার 10 দেখো, যদি সিম্পল সেন্টেন্সে কি থাকে, টু বি প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকে। টু বি প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকলে কি করবে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, দেন একটা রিলেটিভ প্রোনাউন দ্যাট বসাবে, তারপর অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এটা ভালো করে খেয়াল করবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং লাস্টে গিয়ে বা সর্বশেষে গিয়ে ওই অ্যাডজেক্টিভটা বসবে। উদাহরণস্বরূপ, আই নো হিম টু বি অনেস্ট, আমি তাকে একজন সৎ ব্যক্তি হিসেবে জানি। তাহলে এখানে দেখো অবজেক্টের পরে কি হয়েছে, টু বি প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন বসবে, এখানে অনেস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, কমপ্লেক্স কীভাবে করছে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর দ্যাট বসেছে, তারপর ওই যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসছে, তারপরে কি একটা অক্সিলারি ভার্ব বসাইছি আমরা টেন্স অনুযায়ী এবং দেন কি ওই অ্যাডজেক্টিভটা বসাই দিয়েছে। তাহলে আই নো হিম দ্যাট, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি সে একজন সৎ ব্যক্তি। এখানে মাঝখানে প্রত্যেকটাতে দেখো একটা করে কিন্তু কানেক্টর বসে গেছে, আর কানেক্টরটা দেখলে তোমরা বুঝতে পারবে যেটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে সিম্পল সেন্টেন্সে দেখো আরেকটা এক্সাম্পল, দে নিউ হিম টু বি এ পোয়েট, তারা তাকে কি হিসেবে জানে, একজন কবি হিসেবে জানে। কমপ্লেক্স কিভাবে করছে দেখো, দে সাবজেক্ট থাকলোই, নিউ ভার্ব থাকলোই, এখানে মূল ভার্বটা যেহেতু পাস্ট ফর্মে রয়েছে তাই এখানে কানেক্টরের পরে দেখো সাবজেক্ট প্লাস এই যে অক্সিলারি ভার্বটা, এটা কিন্তু পাস্ট ফর্মে বসেছে। খেয়াল করে দেখো, আমরা কি বলছি, টেন্স অনুযায়ী তোমার অক্সিলারি ভার্বটা বসবে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট প্লাস সেই অবজেক্টটার সাবজেক্টিভ ফর্ম বসবে, দেন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, তারপর ওই অ্যাডজেক্টিভটা বসবে। ওকে, তাহলে কি খুব কঠিন কিছু? দেখো আজকে এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। এই ভিডিওগুলো বানানোর জন্য অনেকটা পরিশ্রম হয়, নিজে বসে বসে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি, তারপর তোমাদের জন্য এই স্লাইডগুলো বানিয়ে ফাইনালি ক্লাসটা দিলাম। তোমরা আশা করছি ভালো লাগবে, বুঝতে পারবে, ভালো লাগলে শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।